আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা সত্ত্বেও হামলার সিদ্ধান্তে অনড় ইসরায়েল। ইসরায়েলে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র বের করছে হিজবুল্লাহ। ইসরায়েলকে রুখতে এবার গাজায় প্রবেশের হুমকি এরদোয়ানের। মাদুরোকে বিজয়ী ঘোষণার প্রতিবাদে আবারও ভেনেজুয়েলা জুড়ে বিক্ষোভ। প্রকাশ্যে জনসভায় গুলি, কোনো সূত্র না পেয়ে বাধ্য হয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলবে এফবিআই। এবং সর্বশেষে আবারও মটিয়ে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থূলকায় স্বাস্থ্য নিয়ে সংকট জানিয়েছে দক্ষিণ কোরিয়া। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে রোমে অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি নেই। রোববার ইতালির রাজধানী রোমে এই বৈঠক হয়। বৈঠকে যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইসরায়েলের প্রস্তাবিত খসড়া চুক্তি নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেৎজে প্রকাশিত হয়েছে যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইসরায়েলের দাবি দেওয়া। সেখানে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মাঝে আরও জায়গায় চেকপয়েন্ট বসাতে চায় ইসরায়েল। এছাড়া দখল নিতে চায় গাজা মিশর সীমান্ত এলাকাও। এদিকে আলোচনায় অগ্রগতি না হওয়ায় আবারও বৈঠক হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অনুপস্থিত ছিল হামাস প্রতিনিধি। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়টি পিছিয়ে দিচ্ছেন বলে হামাসের অভিযোগ। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারী ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে এই স্বাস্থ্য সংকটের জন্য দায়ী করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই পোলিও মহামারী বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। খাবার, পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়নিষ্কাশন নেটওয়ার্ক এবং টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কম্পোনেন্ট পোলিও ভাইরাস টাইপ 2 শনাক্তের ঘোষণা দিয়েছিল। এই ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের তাঁবু থেকে সংগ্রহ করা হয় এবং তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালিত হয়। গত শুক্রবার পয়নিষ্কাশন ব্যবস্থায় ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় 10 লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দিয়েছে। শিশুদের এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য আসন্ন দিনগুলোতে এসব টিকা প্রদান করা হবে। এই সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলি একত্রে কাজ করছে, যাতে গাজার জনগণ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে। অন্যদিকে অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে যেকোনো সময় লেবাননে যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দুপক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত যুদ্ধ এড়ানো গেলেও প্রাণঘাতী এই হামলার কঠোর জবাব দেয়ার সিদ্ধান্তে অনড় ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গুরুতর উত্তেজনা প্রশমিত করতে লেবানন ও অন্যান্য দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। তাদের এই তৎপরতার মূল লক্ষ্য লেবাননকে আরেকটি যুদ্ধের হাত থেকে রক্ষা করা। বিশেষ করে অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসে প্রাণঘাতী হামলার দায় হিজবুল্লাহর ঘাড়ে চাপিয়ে তাদের ঘায়েল করতে রোববার রাতে ইসরায়েল সিদ্ধান্ত নিলে এই প্রচেষ্টা আরও জোরদার হয়েছে। ফলে পুরোদমে যুদ্ধ শুরুর দ্বার প্রান্তে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দখলকৃত গোলান উপত্যকায় প্রাণঘাতী হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল। তবে হুমকি সত্ত্বেও ছাড় দিয়ে কথা বলছে না হিজবুল্লাহ। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এক কর্মকর্তা জানিয়েছে, হিজবুল্লাহর নীতি এখনও অপরিবর্তিত ও এটি ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধ চায় না। তবে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপকভাবে লড়াই শুরু করবে সংগঠনটি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বের করে অন্যত্র নেওয়া হচ্ছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকায় প্রবেশ করবে তুরস্ক, যেমনটা এর আগে লিবিয়া ও নাগোর্নো কারাবাখ অঞ্চলে করেছিল। কিন্তু সেখানে গিয়ে কেমন অভিযান চালাবে তারা বা তাদের ভূমিকা কি হবে তা স্পষ্ট করেননি তিনি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজের প্রশংসা করতে গিয়ে গাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন এরদোয়ান। আগে থেকেই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কড়া সমালোচক তিনি।
নিজের শহর রিজেতে তার দল একে পার্টির বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের খুব শক্ত থাকতে হবে যাতে ইসরায়েল এমন উদ্ভট কাজ ফিলিস্তিনে না করতে পারে। যেভাবে আমরা কারাবাখে ঢুকলাম, যেভাবে আমরা লিবিয়াতে প্রবেশ করেছি, তেমনই কিছু আমরা সেখানে করতে পারি। এরদোয়ান আরও বলেন, আমাদের এমন কাজ না করতে পারার কোনো কারণ নেই। এই পথে এগোতে আমাদের দৃঢ় থাকতে হবে। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে প্রতিবাদের। বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। এদিকে বিরোধী দলগুলোর দাবি, জালিয়াতির আশ্রয় নিয়ে নির্বাচনে জয় পেয়েছেন মাদুরো। এর আগে ভেনেজুয়েলার ভোটের ফলাফল নিয়ে উদ্বেগ জানান মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ভোটে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। এদিকে জনসভায় গুলি চালানোর কারণ এখন খুঁজে পায়নি তদন্তকারীরা। সে কারণেই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনতে চায় এফবিআই। ট্রাম্প কি দেখেছেন, শুনবে তারা। সভা চলাকালীন বন্দুকধারী হামলা চালায়। ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় একটি গুলি। রক্তাক্ত অবস্থায় মঞ্চ ছাড়েন ট্রাম্প। আক্রমণকারীকে ঘটনাস্থলেই হত্যা করেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কেন গুলি ছুঁড়েছিল ওই ব্যক্তি, তা এখনও স্পষ্ট নয়। বস্তুত, ঘটনার পর আঙুল উঠেছে সিক্রেট সার্ভিসের কর্মীদের দিকে। কেন তারা আগে থেকে পরিস্থিতি বুঝতে পারেননি, এই প্রশ্ন উঠেছে। কিন্তু সিক্রেট সার্ভিসের প্রধান স্বয়ং জানিয়েছেন, যে ব্যক্তি গুলি চালিয়েছিল তিনি যে গুলি চালাতে পারেন এমনটা তারা ভাবেননি। তার প্রোফাইল দেখেও কোনো থ্রেট পারসেপশন বোঝা যায়নি। এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। আগেই তারা ট্রাম্পের সঙ্গে কথা বলতে চেয়েছিল। এতদিন পর ট্রাম্প কথা বলতে রাজি হয়েছেন। সাবেক প্রেসিডেন্টের গোটা ঘটনা নিয়ে কি মনে হয়েছে, তিনি সেদিন ঠিক কি দেখেছিলেন, এই সমস্ত তথ্য জানতে চাইবে এফবিআই। এফবিআই এজেন্ট কেভিন রোজেক জানিয়েছেন, যে কোনো ঘটনা ঘটলেই আক্রান্তের সঙ্গে কথা বলা হয়। এক্ষেত্রেও সে কাজই করা হবে। অন্যদিকে একটি টেলিভিশন চ্যানেলকে ট্রাম্প জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এফবিআই তার সঙ্গে কথা বলবে। আক্রমণকারী অত্যন্ত বুদ্ধিমান বলেই তারা জেনেছেন। কলেজের পর সে চাকরি করতে শুরু করেছিল। খুব বেশি বন্ধু ছিল না তার। মূলত পরিবারের সদস্যদের সঙ্গেই ছিল তার ওঠাবসা। কিন্তু এই ঘটনা সে কেন ঘটালো তা এখনও স্পষ্ট নয়। কারো সঙ্গে পরামর্শ করেও সে কাজ করেছে বলে মনে করা হচ্ছে না। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্তো ফিকোর উপর আক্রমণ কিভাবে হয়েছিল তা বেশ কয়েকবার সার্চ করেছিল এই ব্যক্তি। এছাড়াও মাস শুটিং নিয়ে বেশ কিছু পড়াশোনা করেছিল সে। তার ইন্টারনেট সার্চ থেকে এই তথ্য পেয়েছে এফবিআই। অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিমের ওজন আবার বেড়ে গেছে। তিনি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন এবং তার কর্মকর্তারা চিকিৎসার জন্য বিদেশ থেকে নতুন ওষুধ খুঁজছেন বলে মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সাংসদদের কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থা। 40 বছর বয়স্ক কিম অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের জন্য পরিচিত। তার পরিবারের হৃদযন্ত্রের সমস্যা আছে। তিনি ক্ষমতার উত্তরাধিকার পাবার আগে তার বাবা এবং দাদা দুইজনেই হার্টের সমস্যায় মারা যান। 5 ফুট 8 ইঞ্চি লম্বা কিমের আগে ওজন ছিল 140 কেজি। সম্ভবত ডায়েট বদলানোর কারণে তিনি অনেকটা ওজন কমাতে সক্ষম হন। কিন্তু গণমাধ্যমে সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে তিনি আবার আগের মতো মুটিয়ে গেছেন। বিশ্বের যেসব দেশ সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষা করে চলে, উত্তর কোরিয়া তাদের একটি। কিম যেহেতু তার ক্ষমতার উত্তরাধিকার আনুষ্ঠানিকভাবে জানাননি, তাই সে দেশের বাইরে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে যাচ্ছে, যার একটি প্রধান লক্ষ্য হল যুক্তরাষ্ট্র। কিমের মেয়ে কিম জু সম্ভবত ক্ষমতার উত্তরাধিকার পেতে পারে, তবে তার ভাই বা বোনও ক্ষমতা পেতে পারে।